আপনার স্বপ্ন ভঙ্গ হোক। আমি এও চাইনি আমাদের আশীর্বাদ হোক। তাই আশীর্বাদ প্রত্যাখ্যান করা ছাড়া আমার কাছে ওই মুহূর্তে আর কোনো উপায় ছিল না রাজকুমারী লাবণ্য। আমি আগেও জানিয়েছিলাম আমি যে এই বিবাহে আমার কোনো মত নেই, তবু আমায় জোর করা হয়েছিল। এই জোর যদি সেদিন না করা হতো তবে এত কিছু সেদিন ঘটতো না রাজকুমারী। আমি আমার যুক্তি দিলাম, আমি জানি এই সমস্ত কিছুর মধ্যে আপনার কোনো দোষ ছিল না। আপনার স্বপ্ন ভেঙেছে, আপনার মন ভেঙেছে, আর মন ভাঙার যন্ত্রণা কি সেটা আমি জানি। আপনি আমার কোনো তালিকাতেই পড়েন না। আপনি না আমার শত্রু, না আমার মিত্র। সাপে কাটলে শত্রুদেরও আমরা প্রাণ রক্ষা করি। পারলে আমায় ক্ষমা করবেন। আপনি নিশ্চয়ই একদিন আপনার মনের মতো সঠিক সঙ্গী খুঁজে পাবেন। রাজকুমার বিক্রম, তোমাকে আমার বোনের জীবন সঙ্গী নিয়ে ভাবতে হবে না। লাবণ্য যে নিশ্চিতভাবে তোমার চাইতে অনেক বেশি উপযুক্ত জীবন সঙ্গী খুঁজে পাবে সেই ব্যাপারে আমার কোনো দ্বিধা নেই। সুতরাং অপ্রয়োজনীয় কথাবার্তা বলো না রাজকুমার বিক্রম। তুমি এক ছদ্মবেশী। রাজকুমার রুদ্র, আপনি যেমন কুসুমপুরের রাজকুমার তেমনি আমার বন্ধু বিক্রমও কিন্তু পলাশপুরের রাজকুমার। তাই তার সঙ্গে সংযত কথা বলাটা কিন্তু সমীচীন। সেনাপতি পুত্র অশোক, আমাকে জ্ঞান দিতে এসো না, ভুলে যেও না এই মুহূর্তে তুমি কুসুমপুরের রাজপ্রাসাদে দাঁড়িয়ে আছো। আমি চাইলেই এখন সংযত। আমি যাচ্ছি অমৃতশৈল পর্বতে। কিন্তু বন্ধু তুমি একা। আমি একা নয় ভাইয়া, ওই দেখো তুফান আমাকে ঠিক পথ দেখিয়ে নিয়ে যাবে। ফিরে যাও ভাইয়া, বড় মা আমাদের জন্য চিন্তায় থাকবে। তুমি ওনাকে কি বলো যে আমি যেখানেই আছি ঠিক আছে। কিন্তু বন্ধু তুমি বেদে গ্রামে গিয়ে আবার এইসব করছো শুনলে রাজমাতা কিন্তু রেগে যাবে। আমি যতক্ষণ পলাশপুরে না ফিরি আমি কোথায় আছি এটা বলার দরকার নেই। শুধু এটা বলবে যে আমি যেখানেই আছি ঠিক আছি। কেমন? এবার ফিরে যাও। ঠিক আছে বন্ধু, কোনো বিপদ বুঝলে তুমি তুফানকে দিয়ে সংবাদ পাঠিও, আমিও চিন্তায় থাকবো। তাই হবে।
এই সেই জলাশয় জ্যোৎস্না, এই সরোবর থেকেই তোমায় সপ্তপতির পদ্মের মধু সংগ্রহ করতে হবে। কিন্তু এই সরোবরে তো অনেক পদ্ম আছে, কি করে বুঝবো কোনটা সপ্তপতি পদ্ম, নাকি সরোবরের সব পদ্মই সপ্তপতি পদ্ম? রানীমা, ওই দেখুন, ওটাই মনে হচ্ছে সপ্তপতি পদ্ম। আপনি চেনেন না ওই পদ্ম? কিন্তু আমি ওই পদ্মের 7 রঙা আভা দেখেই বুঝতে পারছি ওটাই সপ্তপতি পদ্ম।